আসসালামু আলাইকুম আমার প্রিয় স্টুডেন্ট ভাই বোনেরা। আজকে তোমাদের জিএসটি মানবিক পরীক্ষা হয়ে গেল গুচ্ছের। তো আমরা এটার সলভ নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমি প্রথমে আছি তোমাদের কাউসার আহমেদ ভাইয়া, অনেকে আমাকে আগে থেকে চিনো, আর যারা চিনো না তারা জেনে নাও, আমার নাম কাউসার কাউসার আহমেদ। আমি উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবারের একজন শিক্ষক, আর হচ্ছে আমি বাংলা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তারপরে হচ্ছে ইংরেজি এবং সর্বশেষে জিকের সলভ তোমরা পাবা। তো চলো আমরা সময় নষ্ট না করে শুরু করে দিই। আসো আমরা বাংলায় দেখি কোন শব্দটি শুদ্ধ। সুকেশিনী, নিরহংকারী, তারপরে সখ্যতা, আর হচ্ছে ইতপূর্বে। তোমরা অনেকে হয়তোবা দুটা ওয়ার্ডের মধ্যে একটু গুলিয়ে ফেলছো, একটা ইতপূর্বে আর একটা হচ্ছে সুকেশিনী। এই দুটোর মধ্যে হয়তোবা আমার ধারণা তোমাদের ঝামেলা হয়েছে। এটা যে হবে না ম্যাক্সিমাম ছেলেপেলে সেটা জানে, কারণ সখ্যতা হয় না, শব্দটা হলো সখ্য, শুধু সখ্য বললেই হয়ে যায়। সখ্যতা নিরহংকারী হয় না, নিরহংকার, অর্থাৎ ই প্রত্যয় বাদ দিতে হবে। এখন ইতপূর্বে নিব কিনা আর সুকেশিনী নিব কিনা, কোনটা নিব? আমরা উত্তর নিয়েছি সুকেশিনী, এবং তুমি অনেক জায়গায় রেফারেন্স ইতপূর্বে যেটা এটাকেও ঠিক দেখবে, কিন্তু একদমই মডার্ন সেন্সে ইতপূর্বের এখন বিসর্গ তুলে দেওয়া হয়েছে। এখন এভাবে ডিরেক্ট লেখার কথা বলা হয়েছে, বুঝছো? এই যে ইতপূর্বে এমনটা লেখার কথা বলা হয়েছে, এবং উচ্চারণের যে টপিক সেখানে পড়লে দেখবা উচ্চারণ হচ্ছে ইতপূর্বে। তো এই জন্য এটা কোনো কোনো জায়গায় বহাল আছে স্টিল, তারপরে একদমই মডার্ন সেন্সে আমরা এটা নিই নাই, এটা নিছি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অপশন এটা আগে ছিল। যদি প্যারালাল সমান সমান সঠিক হয় দুটো উত্তর, তাহলে যেটা আগে থেকে সেটাকে নিতে হয়, আর তার থেকে স্মার্ট অ্যান্সার হচ্ছে সুকেশিনী, ওটার থেকে প্যারালালও না। বুঝতে পারছো কথাটা? তোমরা কেমন শুনতে পাচ্ছ? ভিডিও অডিও ক্লিয়ার কিনা সেটা একটু কমেন্টে জানাও। আর একটু কাইন্ডলি শেয়ার দিও, প্রত্যেকে একটা করে শেয়ার দিও। যারা আমাকে শুনছো একটা করে শেয়ার দিও মিনিমাম, তোমার বন্ধু বান্ধব যারা আছে তারা যেন দেখতে পারে, বা আরো একজন যেন এটা দেখতে পারে, জানতে পারে। যারা সালাম দিয়েছো, সালাম দিচ্ছ, অলরেডি দিয়ে ফেলছো বেশ কয়েকবার, সবার জন্য ওয়ালাইকুম আসসালাম। তো চলো আবার দেখি। আর একটা কথা একটু শেয়ার করে দিও, উজ্জ্বল শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? দেখো এটা নিতে পারবো না কেন বলো তো, এটা হচ্ছে এখানে দীর্ঘ উ। তো দীর্ঘ থাকলে নেওয়া যাবে না, তোমরা জানো উচ্চারণের ক্ষেত্রে উ যেটা সেটা রস্য দিয়ে হয়, নেওয়া যাচ্ছে না। এটা নেওয়া যাবে না, উজ্জ আছে তাই শেষে ও কার নাই, আর এটার কোনো চান্সই নাই, কারণ এখানে প্রথমে যেটা সেটা হচ্ছে জ, আমরা যেটাকে বর্গীয় জ বলি, এটা হওয়ার কথা, কিন্তু দিয়ে রাখছে হচ্ছে তোমার ঝ, এই জন্য এটাও নেওয়া যাচ্ছে না। তাহলে উত্তর কোনটা নিয়েছি আমরা? উচ্চ। এটা উচ্চারণের যে টপিক আছে সেখান থেকে সরাসরি। এবং তুমি খেয়াল করে দেখবে আমাদের সাথে যারা হচ্ছে অনলাইনে, আমরা এবছর উদ্ভাসের বি ইউনিটের যে হচ্ছে কার্যক্রম সেটা আমরা অনলাইনে রাখছিলাম, এবং অনলাইনে যারা আমাদের সাথে ছিলা বা আমাদের মাস্টার ক্লাস গুলো করছো, ম্যারাথন গুলো করছো, একটু মিলিয়ে নাও যে আমাদের স্লাইড থেকে, আমাদের ক্লাস থেকে, আমার আলোচনা থেকে, আমার কথা থেকে, তোমাদের বাংলা ক্লাসগুলোতে তো আমিই ছিলাম, একটু মিলিয়ে নাও তো কেমন কমন পড়ছে, একটু জানাও আমাকে, কমেন্টে জানাইতে পারো বা আমাদের ফেসবুকের পেজে গিয়ে বলতে পারো, ওখানে বলতে পারো। আচ্ছা, কেউ কোথাও কিছু কি চাইতে সর্বনাম অনির্দিষ্টতা জ্ঞাপক বই থেকে আসছে, সব বই আছে এবং আমাদের স্লাইডে হুবহু মার্ক করা। এমনকি তুমি যদি মাস্টার ক্লাস দেখো তাহলে দেখবা এই এই জায়গায় আমার কলমের দাগ আছে, একদম আমি দাগ ধরে ধরে দেখাইতে পারবো ইনশাল্লাহ। অনির্দিষ্টতা জ্ঞাপক, কারণ কেউ একজন আসুক, আমি কারো নাম উল্লেখ করি নাই, এই জন্য অনির্দিষ্টতা। কোন বাক্যাংশটি শুদ্ধ? ষষ্ঠদশ, ষোড়শ, তারপরে আবার 16তম, তারপরে আবার ষোড়শ। তো 16তম তো হয় না। তারপরে তোমার হচ্ছে এই যে দেখে সাধারণ অধিবেশন, বাক্যের ফর্মেটই আলাদা। এরপরে ষোড়শ বার্ষিকী, বার্ষিকী না লেখাই ভালো, বার্ষিক হয়, অতিরিক্ত একটা ই দেওয়ার কোনো দরকার হয় না। আর ষষ্ঠদশ না, কথাটা হবে ষোড়শ। তো এখানে ষষ্ঠদশ হওয়ার কারণে শেষ, বার্ষিকী হওয়ার কারণে শেষ। তো ভালো উত্তর কোনটা? ষোড়শ বার্ষিক সাধারণ সভা। বুঝতে পারছো সবাই? একটু জানাও। আচ্ছা, ধন্যবাদ ফাহিম, শুনতে পাচ্ছ? শ্রাবণী আক্তার বিথি বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম শ্রাবণী। আচ্ছা, তারপরে দেখো, নালেন ভয়েডের বাংলা অনুবাদ কি? বাতিল, হুবহু, এখানে কোনো কথা নাই। তাহলে বাঙালি কাপুরুষ নয় উক্তিটি কে করেছেন? ক্লেটন, উমিচাঁদ, মানিকচাঁদ, ওয়ালি খান। এটা একদম নাটক থেকে হুবহু। তো ডায়লগ তো ডায়লগ, এখানে তো আর কোনো কিছু চিন্তা করার নাই, যা আছে তা তোমাকে নিয়ে নিতে হবে। এরপরে সম্মুখ উচ্চ সংবৃত স্বরধ্বনি কোনটি? এটা কি রস্য ই হবে না রস্য উ হবে, নাকি এ হবে নাকি এ হবে? এই যে মাধ্যমিকের যে এখন নতুন ব্যাকরণ যেটা চলছে 21 সাল থেকে, মাধ্যমিক এর নতুন ব্যাকরণে হুবহু অ্যান্সারটা দেওয়া আছে, দেখবা একটা ছকে ডিরেক্ট উল্লেখ করা আছে, এটা যে সম্মুখ হবে, তারপরে তোমার হচ্ছে উচ্চ হবে, সংবৃত, সম্মুখ মানে সামনের দিকে, উচ্চত উচ্চারিত হয়, কিছুটা উচ্চারণটা সংবৃত হয়, সেটা হচ্ছে তোমার ই, মানে রস্য ই, ডিরেক্ট একদম প্রথম ওই ছকের উপরের প্রথম বর্ণ থেকে কোশ্চেনটা আসছে, মাধ্যমিকের নতুন ব্যাকরণ এখন যেটা চলছে আর কি। আবুল ফজল ছাত্র জীবনে কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? ভাষা আন্দোলন, বুদ্ধির মুক্তি আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, স্বদেশী আন্দোলন, বুদ্ধির মুক্তি আন্দোলন। কারণ ভাষা আন্দোলন যখন হয় তখন তো তিনি মোটামুটি মাঝ বয়সে মুরব্বীর জায়গায় চলে গেছেন, ছাত্র জীবনের কথা বলছে। প্রশ্ন হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলন জিনিসটা কি? 1920-25 সালের পর বাংলাদেশের বর্তমান ভূখণ্ডে জন্মগ্রহণকারী সাহিত্যিক যারা, উম, ফারহান বলছো ভাই আপনি কি উদ্ভাস ছাড়া ক্লাস নেন? না ফারহান, আমরা উদ্ভাসের পরিবারের সদস্য, উদ্ভাস পরিবারের গর্বিত সদস্য, উদ্ভাসে ক্লাস নেই, উদ্ভাস উন্মেষ উত্তরণ এই এই ফ্যামিলিতে। আচ্ছা দেখো, তো এখন
20-25 সালের দিকের কথা। মূল ঘটনা ঘটবে হচ্ছে 26 সালে। আমাদের বাংলাদেশের ভূখণ্ডের যারা হচ্ছে সাহিত্যিক, তারা ভাবলেন যে বাংলা ভাষা ও সাহিত্যের চর্চাটা ঢাকা কেন্দ্রিক হোক, কলকাতার বদলে। তখন তারা বাংলা ভাষা ও সাহিত্যের চর্চাকে ঢাকা কেন্দ্রিক করার জন্য একটা বুদ্ধিবৃত্তিক আন্দোলন শুরু করলেন। এটাই মূলত বুদ্ধির মুক্তি আন্দোলন। এবং তার আগে তারা পত্রিকাও প্রকাশ করলেন, নাম হচ্ছে শিখা। তো একটা সোসাইটি প্রতিষ্ঠা করলেন, ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এই নামে। 26 সালে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ হলো, এবং এরপরে শিক্ষা পত্রিকা তারা প্রকাশ করলেন। এই যে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ করা, শিক্ষা পত্রিকা প্রকাশ করা, এই সমস্ত কিছুর মূল উদ্দেশ্য ছিল ঢাকা কেন্দ্রিক বাংলা ভাষা ও সাহিত্যের চর্চাকে নিয়ে আসা। এবং তাদের যে এই যে আন্দোলন, এটা হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলন। এবং মজার বিষয় হচ্ছে, এই বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্র হিসেবে একটা পত্রিকা আসতো, সেটা শিখা। আর শিখা পত্রিকার প্রতি সংখ্যায় একটা প্রচ্ছদ উপরে বাণী লেখা থাকতো। এটাও পরীক্ষায় আসছে বহুবার, বহু জায়গায়। সেটা কি? সেটা হচ্ছে এরকম: জ্ঞান যেখানে সীমাবদ্ধ, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, বুদ্ধি সেখানে আড়ষ্ট, আর মুক্তি সেখানে অসম্ভব। এই কথাটা লেখা থাকতো শিক্ষা পত্রিকার তোমার হচ্ছে প্রচ্ছদ, একটা স্লোগান হিসাবে। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এর অর্থ হচ্ছে, তোমার যদি সীমাবদ্ধ বা অল্প জ্ঞান থাকে, তোমার বুদ্ধি আড়ষ্ট হবে, মানে বুদ্ধির মধ্যে জড়তা থাকবে, বুদ্ধি কাঁপাকাঁপি করবে আর কি, বুদ্ধি প্রপারলি কাজ করবে না। আর এই বুদ্ধি দিয়ে মুক্তি অসম্ভব, মুক্তি আসবে না, সার্বিক মুক্তি, সামাজিক অর্থনৈতিক সমস্ত দিক থেকে। ওকে, তো এই বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে আবুল ফজল, তারপরে তোমার কাজী আব্দুল উদুদ, তারপরে তোমার হচ্ছে আবুল হাসান, আবুল হোসেন, মুতার হোসেন চৌধুরী, তারপরে কাজী মোতাহার হোসেন, এই প্রত্যেকটা মানুষ যুক্ত ছিলেন। ওকে, তারপরে আসো, অনুবীক্ষণ শব্দটিতে অক্ষর কয়টি আছে? 3টি, 4টি, 5টি? এটা হচ্ছে 4টি। একটা হচ্ছে তোমার অ, তারপরে নো, তারপরে বিক, তারপরে খন। একটা অ, নু, বিক, খন, এই 4টা। অক্ষর মানে কি? অক্ষর মানে হচ্ছে সিলেবল। যেমন ধরো এই পেন, এটা একটা সিলেবল। কিন্তু তুমি যখন বলো হচ্ছে পেন্সিল, এটা 2টা সিলেবল। তুমি যখন বলো হচ্ছে এডুকেশন, এখানে কয়টা সিলেবল? 3টা, এডুকেশন। বুঝছো? ইংরেজি যেটাকে সিলেবল বলে, বাংলা সেটাকে অক্ষর বলে। অক্ষর মানে এখানে বর্ণ মিন করেনি। আশা করি বুঝতে পারছো। এরপরে কোন বানানটি অশুদ্ধ? অশুদ্ধ খুঁজতে বলছে। সত্য, পিপীলিকা, পূর্বাহ্ন, রচনাবলী। এখানে সত্য বানান ঠিক, পিপীলিকাও ঠিক, রচনাবলীও ঠিক, ভুল হচ্ছে পূর্বাহ্ন। কেন? সংস্কৃত ব্যাকরণে এই র এরপরে মূর্ধন্য বসে। যেমন কারণ, তাই না? একটা বানান আছে ব্যতিক্রম, ধরন, রর পরে দন্তন্য। আর এর বাইরে যত র আছে তারপরে মূর্ধন্য আছে, কারণ, মরণ, সমস্ত কিছু জায়গাতে। তো পূর্বাহ্ন শব্দের অর্থ হচ্ছে অন্যের পূর্বভাগ। অন্য শব্দের অর্থ হচ্ছে দিন। এই যে অন্য শব্দটা, অন্য মানে হচ্ছে দিন, দিনের পূর্বভাগ মানে কিছুটা সকালবেলা আর কি, 10টা 11টা মনে করো। তো পূর্বাহ্নতে দেখো রেফ আছে র আকারে। তো রেফের পরে যদি তুমি ন আনতে হয়, রেফ যেহেতু র কাউন্ট হবে, তাহলে তোমার নিতে হবে মূর্ধন্য। কিন্তু এখানে নে আছে কি? দন্তন্য। দন্তন্য কেন? পাশে নিলে দন্তন্য হয়, একটু খেয়াল করে দেখো। এই যে মধ্যাহ্ন বানানটা পাশে নিলাম, মনে রাখো এটা দন্তন্য। আর এই যে অপরাহ্ন, খেয়াল করো, নিচে নিলাম, এটা হচ্ছে মূর্ধন্য। ঠিক আছে? তাহলে মূর্ধন্যটা নিচে হয় আর দন্তন্যটা উপরে হয়, এটা হচ্ছে কথা। এখন লজিক কি ভাইয়া? কোনটা কোথায় গেল, নিচে কেন, এটা উপরে কেন, এটা আমি কি করে বুঝবো? তোমরা জানো যে দন্তন্য হচ্ছে পূর্ণ মাত্রা আর মূর্ধন্য হচ্ছে অর্ধমাত্রা। তো এই যে হর পাশে দেয়া হয়, হয়তো পূর্ণ মাত্রার বর্ণ উপর দিয়ে তো চলে গেছে, এই যে তোমার এই পাশে দেয়া হচ্ছে, এটাকে পূর্ণ মাত্রা কাউন্ট করে দন্তন্য ধরা হয়। আর নিচে হর লেজের নিচে আছে বলে হর এমন জায়গায় এটাকে সেট করা হয়, যখন পূর্বাহ্ন লেখা হয়, এই যে আমি লিখি, যখন লেখা হয় এই জন্য নিচে সেট করা হয়। এই জন্য বলা হয় যে এটা হচ্ছে তোমার হর নিচে, লেজ নিয়ে অর্ধমাত্রা। এটা হচ্ছে মূল জায়গা আর কি, ব্যাখ্যা। তো তুমি এটা মনে রাখবা, অপরাহ্ন, পূর্বাহ্ন এগুলোতে রেফ আছে, এই জন্য মূর্ধন্য হবে। আর মূর্ধন্য নিচে হয়, বুঝছো? আর মধ্যাহ্ন, সায়াহ্ন, এই যে তোর সায়াহ্ন, সায়াহ্ন মানে বিকাল বেলা, মধ্যাহ্ন মানে হচ্ছে তোমার দুপুর বেলা, এগুলোতে সবগুলোতে দন্তন্য, দন্তন্যটা পাশে হয়। আশা করি বুঝাই দিতে পারছি। এরপরে প্রতিদান কবিতা, কবি বিষয় ভরা বান পে বিনিময়ে কি দান করেছেন? কবিতার লাইন থেকে হুবহু প্রশ্ন। বুক ভরা গান। যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। বুক ভরা গান মানে হচ্ছে যে আমাকে আঘাত করেছে, তাকে আমি ভালোবাসা দেই। অপরিচিত গল্পে কোরআনের মাতৃআজ্ঞা বলতে কি বোঝায়? এই প্রশ্নটা একাডেমিকেও বহুবার আসছে, বহুবার আসা প্রশ্ন, এবং অ্যাডমিশনও আসছে। মাতৃভূমির প্রতি কর্তব্য। এখানে বলবো মায়ের আদেশ। মাতৃ আজ্ঞা এই শব্দটার শাব্দিক ভাবে যদি সহজ করে বলো, তাহলে মায়ের আদেশ হয়। আর প্রশ্ন করছে এটা দ্বারা কি বুঝাইছে? বুঝাইছে মাতৃভূমির প্রতি কর্তব্য। এখন যারা মায়ের আদেশ নিয়ে আসছো তারা ভুল করছো, কারণ মাতৃ আজ্ঞাকে মনে করো যে এটা কঠিন শব্দ, আর ধরো এটা সরল অনুবাদ, এই হিসেবে মায়ের আদেশ। কিন্তু কি বোঝায়? অনুধাবন। তাহলে মাতৃভূমির প্রতি কর্তব্য। আমি কি বোঝাতে পারছি তোমাদেরকে? ক্লিয়ার? ওকে, তারপরে আসো, ফরিদপুরে কত সাল নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়ার্কার ইনচার্জ ছিলেন? 1946। 52 দিনগুলো থেকে হুবহু লাইন বঙ্গবন্ধু লিখেছেন ওখানে। কোনটি সংলাপ নির্ভর কবিতা? তাহারই পরে মনে। সংলাপ নির্ভর, ডায়লগ আছে। হে কবি, নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়,
বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্ধনায়। এই যে দেখো, ইনভার্টেড কমা দিয়ে শুরু, ইনভার্টেড কমা দিয়ে শেষ, তো সংলাপ আছে কেবল, তাহলে তাহারই পড়ে মনে। ক্লিয়ার? আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়, কেন আমরা উত্তরটাকে নিলাম। এরপর পেপে, এই শব্দটির ভাষা উৎস কোনটি? মানে কোন ভাষা থেকে পেপে আসছে? ফরাসি, ইংরেজি, তুর্কি, পর্তুগিজ? এটা পর্তুগিজ ভাষা থেকে আসছে, পর্তুগালের শব্দ। এ আবার একটা কি কথা? বিলাসী গল্পে এই কথা বলতে কি বোঝানো হয়েছে? মৃত্যুঞ্জয়ের অন্নপাপ, নাকি বিলাসী সেবা পরণতা, নাকি স্ত্রীর গায়ে হাত না তোলা, নাকি সাপুরের মেয়েকে নিকা করা? ওখানে দেখবা এক জায়গায় গ্রামীণ যে নিয়ম কানুন আছে, সংস্কার বা কুসংস্কার আছে, সিস্টেম আছে, এটাকে সমালোচনা করা হয়েছে নেলার জবানিতে। বলা হয়েছে যে আমাদের এখানে আমরা এসব মানি না। বিলাত প্রভৃতি ম্লেচ্ছ দেশে, ম্লেচ্ছ মানে হচ্ছে নিচু জাতের মানুষ মিন করার জন্য বলা হয়েছে আর কি। তো বিলাত প্রভৃতি দেশে তারা নাকি এটা বিশ্বাস করে যে স্ত্রীলোক দুর্বল, এই জন্য তার গায়ে হাত তোলা যায় না। এটা আবার কি একটা কথা? এই সনাতন হিন্দু এসব মানে না। আমরা মনে করি যার গায়ে বল নাই তার উপরে একদম নির্দ্বিধায় হাত তোলা যায়। বিলাসী গল্প থেকে লাইনটা যদি কোট করো ওইরকম, তাহলে স্ত্রীলোকের গায়ে হাত না তোলা, যেখানে তারা বিলাসীকে মারপিট করে গ্রাম থেকে বের করে দেয়, ওই প্রসঙ্গ থেকে প্রশ্নটা আসছে। তারপরে হচ্ছে ছেলেটি কাঁদতে লাগলো, বাক্যটির চিহ্নিত ক্রিয়াপদ কোন অর্থে ব্যবহৃত? আচ্ছা, এটা অসমর্পিক ক্রিয়া থেকে আসছে, অসমর্পিক ক্রিয়ার প্রশ্ন। যেমন তোমরা এই প্রশ্নটা সবাই পড়ছো, সাইরেন বেজে উঠলো, দেখো এটার সাথে মিলে নাকি? সাইরেন বেজে উঠলো, বেজে একটা অসমর্পিক ক্রিয়া, উঠলো সমর্পিকা, যে ক্রিয়া দিয়ে বাক্য শেষ হয় তার অসমর্পিকা বলে, তাই না? তো সাইরেন বেজে উঠলো, অ্যাম্বুলেন্স চুপচাপ আসছে, তোমার কাছাকাছি এসে হঠাৎ করে বেজে উঠছে সাইরেনটা, তো তুমি চমকে গেছো, তাই না? তো বেজে উঠলো এই কথার দ্বারা এখানে বোঝায় হচ্ছে আকস্মিকতা, বুঝছো? বেজে উঠলো। আর কাঁদতে লাগলো, এতক্ষণ সে কাঁদে নাই, এখন সে কাঁদতে লাগছে, বুঝছো কিনা? মা বকা দিছে, চুপচাপ বসেছিল, কারণ বাবা যখন আসছে, বাবার অ্যাটেনশন পাওয়ার জন্য বাবাকে দেখার সাথে সাথে তার কান্না শুরু। তাহলে সূচনা, সমাপ্তি নয়, সূচনা, আকস্মিকতা নয়, অবিরাম নয়, অবিরাম নেওয়া যাবেই না। কোকিল শব্দ সমার্থক শব্দ পারাবত, পিক, মাতঙ্গ, পুলিন। পারাবত, তারপরে পুলিন, তারপরে মাতঙ্গ। এই পুলিন আর পারাবত মানে হচ্ছে তোমার পায়রা, আর মাতঙ্গ মানে হাতি, আর পিক শব্দের অর্থ হচ্ছে কোকিল। শব্দগুলো যথেষ্ট কঠিন দিয়ে সেট করছে, একটু ঝামেলা হওয়ার মতো, ঠিক আছে? পিক মানে হচ্ছে কোকিল। তারপরে আসো অভাব, অর্থে উপসর্গে ব্যবহৃত হচ্ছে কোন শব্দ? অকেজ, আগাছা, অথই, অঘরে। আচ্ছা, অথই মানে হচ্ছে এখানে থই পাওয়া যায় না, থই মানে হচ্ছে মাটির নাগাল। ধরো তুমি, তোমার উচ্চতা হচ্ছে 5 ফিট 6, আর তুমি কি ওখানে মনে করো যে 10 ফিট পানিতে নেমে গেছো, ধরো 10 ফিট পানি পানি ওই জায়গায়, তো তুমি কি সেখানে মাটি নাগাল পাবা? তোমাকে তো সাঁতরাইতে হবে। যে মাটি পাওয়া মানে হচ্ছে থই পাওয়া, ঠাই থেকে আসছে থই পাওয়া, তো থই পাচ্ছ না। অথই মানে থইয়ের অভাব, তাহলে অভাব অর্থ দিয়েছে এখানে। আর অকেজো মানে কাজের না, আগাছা মানে হচ্ছে যে গাছ কোনো কাজে লাগে না, অঘরে মানে হচ্ছে আমরা বললাম না যে অঘরে বা বেঘরে চলে যায়। তাহলে অভাব যে অর্থটা, এই অঘরের মধ্যেও যাচ্ছে না, আগাছার মধ্যেও যাচ্ছে না, অকেজোর মধ্যেও যাচ্ছে না, যাচ্ছে অথই এর মধ্যে। আমি অবেলাতে দিলাম পারি অথই সায়রে, অথই সায়র, যে সাগরে থই পাওয়া যায় না। প্রাদি সমাসের উদাহরণ কোনটি? প্রতিক্রিয়া, পরাজয়, পকেট মার, প্রগতি। প্রগতি, কারণ প্রাদি সমাসের যদি তুমি ব্যাখ্যা দেখো তাহলে মনে রাখবা এরকম, এই পরা অথবা অনু, তার সাথে একটা কৃদন্ত বিশেষ্য থাকে। আমাদের ক্লাস থেকে ভাই এটা দিয়ে উদাহরণটা, প্রথম এক্সাম্পলটা দিয়ে দিই নরমালি। সমান সমান হচ্ছে প্রাদি সমাস, প্রাদি সমাস। তা এখন দেখো এ হলো তারপরে কৃদন্ত বিশেষ্য লাগবে না, যে গতি, সমান সমান হলো তোমার প্রগতি। এখন কৃদন্ত বিশেষ্য মানে হচ্ছে এমন বিশেষ্য যার ভিতরে একটা তোমার ধাতু থাকবে। কৃদন্ত মানে হচ্ছে কৃৎপ্রত্যয় সাধিত, তো কৃৎপ্রত্যয় হয় ধাতুর সাথে বসলে, তো কৃদন্ত মানে হচ্ছে সোজা কথা ভিতরে ধাতু আছে, এক কথায় শেষ। তাহলে গতি কথার ভিতরে ধাতু আছে কিনা দেখো, এই হলো গম আর এই হলো গতি, এই গম যুক্তি সমান সমান হলো গতি, তাহলে গম হলো ধাতু, তাহলে কৃদন্ত বিশেষ্য। আর মানে হচ্ছে উৎকৃষ্ট, উত্তম ভাবে, দারুণ ভাবে। এই দিয়ে করতে পারো, আবার একে ভাঙা প্রকৃষ্ট লিখতে পারো, বুঝতে পারছো? তখন যেটা ভেঙে দিয়া তুমি এখানে বলবা প্রকৃষ্ট রূপে গতি সমান সমান হচ্ছে প্রগতি। তাহলে এই যে পরা, অনু, এগুলো উপসর্গ নিয়ম থেকে যাবে, তার সাথে একটা কৃদন্ত বিশেষ্য আসবে, এবং সব মিলে প্রাদি সমাস হবে। এগুলো সবগুলো আমাদের মাস্টার ক্লাসে আছে। আমি তোমাদের গুণে 35টা প্রশ্ন থেকে একদম ডিরেক্ট দেখা দিতে পারবো যে মাস্টার ক্লাসে কোনগুলো আছে, আমি কোনগুলোতে দাগাইছি, এবং আমার যারা ছাত্রছাত্রী আছো, যারা আগে ক্লাস করেছো, আমার কথার সাথে কথা মিলবে, মিলতে বাধ্য। না মিললে তুমি ফেসবুকে এসে বলতেও পারো যে ভাইয়া না মিলেনি, আপনি বলছেন বাট মিলেনি, বলবা, অসুবিধা কি? বলবা, যদি আমি ভুল বলে থাকি বলবা। এরপরে হচ্ছে মুক্তিযোদ্ধাদের সঙ্গে নূর হুদার সম্পর্ক স্বীকার করা, কারণ রেইনকোটের উদ্দীপনা, কারণ এখানে বাকি একটাও যাচ্ছে না, কাছাকাছিও যায় না, রেইনকোট তাকে সাহসী করছে। জমিতে বীজ বপন এবং ফসল কাটার উপযুক্ত সময়কে বলে বতর, উপন্যাস থেকে আসছে। বতর দিনে মগরা মগরা ধান আসে, খেয়াল করে দেখো, মগরা মগরা মানে হচ্ছে বড় ঝুড়ি, ভরে ভরে ধান আসে। এত এত ফসলের মালিক কে? এত এত ফসলের মালিক হচ্ছে মজিদ, যার কিছুই ছিল না, মোহাম্মদ নগর এখন সবকিছুর মালিক, ওই হচ্ছে বতর দিন। সে মুখ ফ্যাকাশে, রক্ত শূন্য, এবং সে মুখে দুনিয়ার ছায়া নেই। লাল সালু উপন্যাসে কার সম্পর্কে কথাটি বলা হয়েছে? জমিলা, আমেনা বিবি, রহিমা, তানু বিবি। আমেনা বিবি। কেন আমেনা বিবির কথা? আমেনা বিবি ওই যে
ধলা মেয়েকে দিয়ে যখন পানি পর আনতে পাঠাইছিল আওয়ালপুরে পীর সাহেবের কাছে, মাইন্ড করছিল মজিদ, এবং প্রতিশোধ স্বরূপ একটা সময় তার হাজবেন্ডকে ভুলভাল বুঝায় তাকে তালাক দিতে বাধ্য করে আমিনা বিবিকে। তো যখন আমিনা বিবি তালাক পরে নিজের বাড়ি ছেড়ে চলে যায়, ওই সময়ের যে স্মৃতিচারণ ওইখানেই কথাটা আছে, যে এই বাড়িতে তিনি বউ হয়ে আসার পর থেকে যখন বাবার বাড়ি থেকে আসতেন, একটা বড় তাল গাছ ছিল, ওই তাল গাছ দেখলে বুঝতে পারতেন যে হ্যাঁ তিনি এসে পৌঁছাইছেন, এই সেই বাড়িটা। তিনি পৌঁছাইছেন, তাল গাছ ছিল তার নিশানা, তিনি বুঝতে পারতেন। তিনি যখন বের হয়ে যাচ্ছেন ওই সময়ের কথা এটা, সে মুখ ফ্যাকাশে রক্ত শূন্য এবং সে মুখে দুনিয়ার ছায়া নেই। কার সম্পর্কে বলা হয়েছে? আমিনা বিবি সম্পর্কে। আর এই যে ওটা ছিল নিশানা আনন্দের আর সুখের, দেখো একদম দুইটা প্রশ্ন একই কনটেক্সট থেকে, একই জায়গা থেকে। ফ্যাকাশে রক্ত শূন্য, মুখে দুনিয়ার ছায়া নেই, আর নিশানা আনন্দের সুখের, একদম একই কনটেক্সটের প্রশ্ন। কিভাবে দেখো, রক্ত শূন্য, দুনিয়ার ছায়া নেই, যখন তাকে মাজারে নিয়ে আসা হয়েছিল, মজিদ বলছিল যে আগের দিন মাগরিবের সময় খাইতে হবে, রাতের বেলা সেহরি খাওয়া যাবে না, সারাদিন রোজা রাখতে হবে, পরের দিন মাগরিবে আইসা মাজারে চক্কর দিতে হবে। যখন মাজারে চক্কর দিয়ে নিয়ে আসছিল তখন তার মুখ ছিল ফ্যাকাশে, তার রক্ত শূন্য এবং মুখে দুনিয়ার ছায়া ছিল না। যখন মাথা চক্কর দিয়ে সে পড়ে গেল, তারপর একটা সময় তার হাজবেন্ডকে ভুল বোঝানো হলো এবং তিনি ওখান থেকে স্বামী বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। আর চলে যাওয়ার সময়কার কথা, নিশানা আনন্দের আর সুখের, তাল গাছের প্রশ্ন। বুঝছো কথা? কনটেক্সট মিলছে কিনা বলো, ধরতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো ভাব বিশেষ্য কোনটি? সন্দেহ। ভাব বিশেষ্য মানে হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। ক্রিয়াবাচক বিশেষের ভিতরে ধাতু আছে। এখন দেখো তুমি, কাগজে ধাতু আছে, বিড়ালে ধাতু আছে, পানিতে ধাতু আছে, কথা বুঝছো? সুতরাং যেটার ভিতরে একটা ধাতু থাকে সেটা হচ্ছে তোমার ভাব বিশেষ্য বা ক্রিয়াবাচক বিশেষ্য হয়, সেহেতু সন্দেহ ঠিক। এরপর দুপায়ে গিয়ে উধারে তাকিয়ে সে বলে, বিবি শিলাবৃষ্টি শুরু হয়েছে। এই উক্তির নেপথ্যে মজিদের কোন বোধ কাজ করেছে? ডেফিনেটলি ভয়। সে আসলে ভয় পাইছে যখন বৃষ্টি শুরু হয়েছিল, তখন সবকিছু যখন চুরমার করে দিয়েছিল শেষের দিকে। এরপর রুড়ি শব্দের উদাহরণ কোনটি? সন্দেশ। রুড়ি মানে কি? রুড়ি মানে হচ্ছে, মনে রাখবা যে উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ, উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ, এই দুইয়ের মাঝে হচ্ছে তোমার এই মাইনাস। মাইনাস মানে হচ্ছে মিল নাই আর কি, আর প্লাস থাকলে সেটা যৌগিক। তো সন্দেশ কথার উৎপত্তিগত অর্থ কি? অর্থ হলো খবর বা সংবাদ। আর এখন আমরা কোন অর্থে বুঝি? এখন আমরা বুঝি হচ্ছে মিষ্টি অর্থে। আর জলদ যোগরূঢ় শব্দ, জল দেয় যে, সমাসাধিত। পঙ্কজ যোগরূঢ় শব্দ, সমারোহ মানে ঘটা করে অধিষ্ঠিত, তাই না? তো বাকিগুলো একটাও যাবে না, যাবে হচ্ছে সন্দেশ। মন্দ নয় হে, খাঁটির সোনা বটে। উক্তিটি কার? বিনুদা, আবার অপরিচিতা। কিছুক্ষণ আগে প্রশ্ন আসছে, মাতৃআজ্ঞার প্রশ্ন, আবার বিনোদার প্রশ্ন। কার সম্পর্কে বলা হয়েছিল? কল্যাণী সম্পর্কে বলা হয়েছিল এই কথাটা। এরপরে এক্সকাভেশন, এক্সকাভেশন শব্দের, আচ্ছা এক্সকাভেটর চিনো? ওই যে মাটি তোলে, এক্সকাভেটর কাটে যে মাটি, তাহলে কি হয় বলতো? নিঃসরণ নাকি নির্গমন নাকি গড়ন নাকি খনন? তাহলে এটা হলো গিয়ে নাউন, তাই না? তাহলে এক্সকাভেশন মানে হচ্ছে খনন, খনন করে ফেলা, ওই যন্ত্র দিয়ে যেটা করে। এরপরে নিরাক, নিরাক মানে হচ্ছে উজ্জ্বলতা, স্তব্ধতা, সরলতা, প্রাঞ্জলতা, স্তব্ধতা। নিরাক পরা দিনের কথা বলা আছে, যখন গুমোট হয়, ভাদ্র মাস বা ওইরকম শ্রাবণ মাসের সময়গুলোতে প্রচন্ড রোদ থাকে, স্তব্ধ আবহাওয়া থাকে, ওটাকে বলে নিরাক পরা। উপন্যাস থেকে আসছে প্রশ্ন, এ দেশের বুকে 18 অশোক নেমে, এই পংক্তিতে 18 শব্দটির আলংকরিক অর্থ কি? মানে কবিতায় এটা কেমন অর্থে ব্যবহার হয়েছে? তারুণ্য। এ দেশের বুকে তারুণ্য নেমে আসুক, অর্থাৎ তরুণরাই হচ্ছে সমাজের জন্য সব থেকে বড় অ্যাসেট, সমাজের জন্য সব থেকে ভালো কাজগুলো তাদের হাত দিয়ে হয়, ইতিহাসের শুরু থেকে সেটা দলিল আছে এখন পর্যন্ত। এদেশের বুকে তারুণ্য আসুক, তারুণ্যের দোষ আছে, গুণ আছে, ইতিবাচক নেতিবাচক সব দিক আছে, কিন্তু কবি প্রত্যাশা করছেন এদেশের বুকে আলটিমেটলি তারুণ্য আসুক, কারণ তাদের দ্বারা নতুন জিনিস সম্ভব। কাজী নজরুল ইসলাম আমার পর প্রবন্ধে কাকে সালাম নমস্কার জানিয়েছেন? সত্য নিয়তি স্রষ্টা প্রবীণ। সত্যকে। ডিরেক্ট বলা আছে যে আমি নমস্কার জানাই আমার সত্যকে, এই পথে যাত্রা শুরু করবার আগে। ফেব্রুয়ারি 1969 কবিতায় কবি অবিনাশী বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করেছেন? নক্ষত্র, কৃষ্ণচূড়া, পূর্ব বাংলা, তারপরে মানবিক বাগান। পরিষ্কার লেখা আছে ওই জায়গায় যে সালামের হাত থেকে ঝরে, নক্ষত্রের মতো ঝরে, অবিরাম ঝরে অবিনাশী বর্ণমালা, অর্থাৎ বর্ণমালাকে নক্ষত্রের সাথে সেখানে কম্পেয়ার করা হয়েছে। এরপরে মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। বাক্যটি কোন রচনা অন্তর্গত? 52 দিনগুলো। এটা আগেও আসছে, 52 দিনগুলো এই কথাটা আগেও আসছে, খুব সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্য কোথাও এই কোশ্চেনটা আসছে। এরপরে সোনার তরী কবিতায় বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? অনন্তকাল স্রোত, কারণ সময় বয়ে যাবে ওই জায়গাটাকে বোঝানোর জন্য, কারণ এখানে নদী, নদীর যে স্রোতটা, তারপরে ধান ক্ষেতটা, তারপরে নৌকা, মাঝি, কৃষক, ধান, সবকিছুরই অর্থ আছে, যেহেতু কবিতাটা রূপক কবিতা, রূপক একটা দেখানো হয় একটা বোঝানো হয়। তো ওই যে বাঁকা জল ছিল স্রোত, এটাতে অনন্তকাল স্রোত বোঝানো হয়েছে, সময় বয়ে যায় সেটা বোঝানো হয়েছে। তো এই ছিল তোমাদের সাথে বাংলা নিয়ে আলোচনা। আমরা এখন ইংরেজির সলভ দেখব। আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদের সামনে তোমাদের হিমেল ভাই আসবেন, আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি। একটু অপেক্ষা করো তোমরা, তোমরা ইংরেজির সলভ এখনই পাচ্ছ।